আসসালামু আলাইকুম। গল্পের নাম দুইজনাতেই। লেখনীতে অলকানন্দা ঐন্দ্রী। পর্ব ২৮। কিয়ান দিতির কণ্ঠটা পেয়েই গলা ঝাড়ল। সবেই প্রস্তুত হচ্ছিল এটা বলতে যে সাক্ষ্য স্যার তার তলব করেছে, এমনকি কলও করতে বলেছে। কিয়ান ওইটুকু বলার প্রস্তুতি নিলেও দিতি ওই মুহূর্তে আবারও বলল, হ্যালো কিয়ান। কিয়ান হাসল মৃদু। অতঃপর হাসি চওড়া করে একবার সাক্ষ্যর দিকে চেয়ে বলল, ভার্সিটিতে আসিসনি কেন দিতি? তোকে তো সাকু। যেই না স্বাক্ষর নামটা নিতে যাবে তখনই স্বাক্ষর টনক নড়ল বোধ হয়। দ্রুতই ওখানে দাঁড়িয়ে কিয়ানের মুখ চেপে ধরল। হুঁশিয়ারি দিয়ে ধীর অথচ গম্ভীর গলায় বলল, কি বলছিলে? কিয়ান বেচারা মুহূর্তেই মুখ ফসকে বলে ফেল, আপনি যে কল করতে বললেন তাই। আর কিছু না। দিতি বোধহয় শুনেও ফেল কথাটা। স্বাক্ষর এই পর্যায়ে কিয়ানকে কষিয়ে একটা থাপ্পড় দিতে ইচ্ছে করল। একেই নিজের প্রফেশনাল দিক ভুলে এই প্রশস্ত মাঠের মধ্যে স্টুডেন্টের মুখ চেপে ধরেছে, চড় দিলে নিশ্চয় ভালো দেখাবে না আরও। সাক্ষ্য ফোঁস করে শ্বাস তুলে বলল, তোমায় আমি বলেছি কি বলতে হবে? বলার আগেই এত বেশি বলছ কেন? কিয়ান এবারে গম্ভীর স্বর শুনে চুপ হয়ে গেল। ফ্যালফ্যাল করে চাইতেই ওপাশ থেকে দিতির স্বর শোনা গেল, হ্যালো, কে কল করতে বল কিয়ান? শুনছিস? হ্যালো উ। সাক্ষ্য ফোঁস করে শ্বাস ফেল। অতঃপর শিখিয়ে দেওয়া বুলি হিসেবে কিয়ানকে বলল, বলবে ভার্সিটির এক সিনিয়র ব্রো কল দিতে চাইছিল। ওকে। আর হ্যাঁ, এও বলবে যে অ্যাসাইনমেন্ট জমা দিয়ে যেতে হবে। হবে মানে হবেই। কিয়ান চাইল। ওভাবেই দিতিকেও তাই বল। দ্বিতীয় সুধাল, আসব না। আমার অ্যাসাইনমেন্টগুলো খেয়াকে বলিয়ে জমা দিয়ে দিব। সাক্ষ্য এবারও শিখিয়ে দিল। সে অনুযায়ী কিয়ান আবারও আওড়াল, হবে না। যার যার অ্যাসাইনমেন্ট তাকেই জমা দিতে হবে গি। দিতির বোধহয় এবার কেমন সন্দেহ হল। প্রশ্ন ছুড়ল, তোর আশপাশে কেউ আছে কিয়ান? সাক্ষ্য চোখের ইশারাতেই বুঝাল না বলার জন্য। কিয়ান ও স্যার বলে তাই করল। অতঃপর কথা বলা শেষে আচমকাই কিয়ান প্রশ্ন ছুড়ে দিল, স্যার, আপনি না বিয়ে করলে মাস কয়েক আগে? আসলেই কি বিয়ে করেছিলেন? কিয়ান বোধহয় সন্দেহের চোখেই চাইল। সাক্ষ্য এই প্রশ্নের উত্তরে উত্তর করল না। শুধু বলে গেল দিতিকে যাতে এসব না বলে। কিছুতেই না। পরমুহূর্তেই আবার নিয়ে নীল এইমাত্র দিতির যে নাম্বারটায় কিয়ান কল করল সে নাম্বারটা। বোধহয় সিম চেঞ্জ করেছে। ইচ্ছে করেই বোধহয়। কারণ সাক্ষ্যকে সবকিছু থেকে ব্লক করলেও কথা সাম্যসহ ওরা অনেকবার কল করছিল দিতিকে। দিতি যদিও কল তোলেনি, তবে যোগাযোগই যাতে না করতে পারে তার জন্যই সম্ভবত সিম পাল্টেছে। দিতির গা ভর্তি জ্বর। উষ্ণতায় সারা শরীর উত্তপ্ত হয়ে আছে। মেয়েটা এই ৩টা রাত একটুও ঘুমোয়নি। একটুও না। আবার দিনের বেলাতে ঘটেছে বিপরীত। দিনের পুরোটাই কেবল ঘুমিয়েছেই বাসাতে। ঘুম না এলে ঘুমের মেডিসিন নিয়েই ঘুমিয়েছে। আর এখন জ্বর নিয়ে ঘুমাচ্ছে। অদিতি আহমেদ দীর্ঘশ্বাস ফেললেন। মনে পড়ল ঠিক অনেকগুলো বছর আগে এমন একটা সকালে সেও এমনই জ্বরে পড়েছিল। সংসার ছেড়ে আসার প্রথম ২ দিন তো কিছু খেলি না সে কমবয়সী নারীটি। গর্ভাবস্থায় একা একলা সংসার ছেড়ে এসে বোধহয় স্বামীর বিরহেই সে কমবয়সী মেয়েটির কি ভীষণ অসুখ হল সেবার। জ্বরে গা পুড়ে গেল। অথচ তাকে নিতে সেবার কেউ আসেনি। কেউ না। কেউ তাকে ফিরিয়ে নিতে চায়নি। কারণ সে শিক্ষিত শহুরে মেয়ে, শাশুড়ির কথায় উঠবোস করার অভ্যাস তার ছিল না, ঘরের কাজকর্ম খুব একটা পারত না। সাথে শাশুড়ির খুব ইচ্ছে ছিল তার বোনের মেয়েটার সাথে তার একমাত্র শিক্ষিত হওয়া সাহেব ছেলেটার বিয়ে দিবে। অথচ তা হল না। মাঝখানে অদিতি আহমেদকে ভালোবেসেই বিয়ে করেছিলেন মোস্তফা সাহেব। অদিতি আহমেদ হাসলেন মৃদু। তারা উভয়ই বিয়ে করেছিল নিজের ২৬ বছর বয়সে। মাস্টার্স কমপ্লিট করে মোস্তফা সাহেব যখন একটা ছোটখাটো চাকরি পেলেন ঠিক তখনই দুইজনে বিয়ে নামক পবিত্র বন্ধনে আবদ্ধ হয়েছিল। এর আগের ঠিক ৫-৬টা বছর অদিতি আহমেদ অপেক্ষা করেছেন। নিজের প্রিয় পুরুষকে নিজের করে পাওয়ার জন্য কত শত ভালো বিয়ের প্রস্তাব তিনি ফিরিয়ে দিয়েছিলেন। কতশত ছেলের আকাঙ্ক্ষা প্রণয় অবহেলা করেছিল। মা বাবাকেও রাজি করিয়েছিল কত অনুনয় করে। অথচ সে ভালোবাসার মানুষটিকে যখন বিয়ে করল, নিজের করল, গ্রামের খুব ছোটখাটো একটা সংসারে গিয়ে জায়গা করল, ঠিক তখন থেকেই শুরু হয়েছিল অদিতি আহমেদের লড়াই। প্রেমটা গিয়ে একসময় ঠেকেছিল মানসিক অশান্তিতে।
সাংসারিক অশান্তি, কলহ, নিজের প্রতি দোষারোপ এসব থেকে রেহাই পেতেই বোধহয় অদিতি আহমেদ সেদিন ছুটে এসেছিলেন একটাবার। হয়তো জীবনের তিক্ততায় মোস্তফা সাহেবকেও শুনিয়েছিলেন দুয়েক কথা। তাই বলে নিজের স্ত্রীকে ফিরিয়ে নিয়ে যাওয়া কি দায়িত্ব ছিল না পুরুষটার? কেন নিল না? নিলে কি আজ তার মেয়েকে কেউ ভাঙা সংসারের মেয়ে বলতে পারত? অদিতি আহমেদের চোখ টলমল করল এবারে। ইস, সেদিন যদি অদিতি আহমেদ চলে না আসতেন, বোধহয় তার মেয়েটার আজ এই দশা হতো। সমাজে শ্বশুরবাড়িতে এত কিছু শুনতে হতো না। অদিতি আহমেদ তো কম চেষ্টা করেনি মেয়েকে সুখী রাখতে, যে স্বামী সে চলে আসার 2 দিন পরই স্ত্রীর প্রতি থাকা রাগ আর মা মৃত্যুঞ্জয় আছে বলে খালাতে বোনকে বিয়ে করেছিল, সে স্বামীর সাথেই সংসারের অভিনয় করে গেল মেয়ের সামনে। অথচ অদিতি আহমেদের যে আত্মসম্মান, তাতে তো এই লোকটার মুখও উনি কখনো দেখতেন না। কখনো না। সে অদিতি আহমেদই স্বামীর সাথে সম্পর্কটা কত সহজ রেখেছেন। মোস্তফা সাহেব অবশ্য খালাতো বোনকে বিয়ে করার ঠিক 3 দিন পরই তাকে তালাক দিয়েছিলেন। ছুটে এসেছিলেন অদিতি আহমেদের কাছে। কিন্তু তখন আর কি হতো? মানুষকে মেরে ফেলে যদি প্রাণ ফেরাতে চায়, তাহলে কি সম্ভব হয়? অদিতি আহমেদ চোখ বুঝে। এমন না মোস্তফা সাহেব কখনো ভালোবেসেছিল তার সে খালাতো বোনকে। এমনকি এটাও বলেছিলেন উনি যে বিয়ের পরও তার সে খালাতো বোনকে উনি ছুঁয়েও দেখেননি। শুধু ঝগড়া, জেদ আর মায়ের কারণেই বিয়েটা করেছিলেন। অদিতি আহমেদের কি তাহলে মেনে নেওয়া উচিত ছিল? এই এত বছরে যে মোস্তফা সাহেব বহুবার ক্ষমা চেয়েছেন, বহুবার স্ত্রীর হাত জড়িয়ে কেঁদেছেন, বহুবার স্ত্রীকে মানানোর চেষ্টা করেছে। তবুও তো নিজের সে আঘাত উনি ভুলতে পারেননি। ভুলতে পারেননি তার স্বামী দ্বিতীয় বিয়ে করেছিল। ভুলতে পারেননি খবরটা শুনে তার কি কষ্ট হয়েছিল। মোস্তফা সাহেব কি বুঝবেন সে কষ্ট আদৌ কখনো? বুঝবেন? প্রিয় পুরুষ অন্য নারীর হলে যন্ত্রণা ঠিক কতটুকু হয়। দিতি জ্বর যখন নামল তখনই সে ভার্সিটিতে এল। দিতির অসুস্থতা ও মন বুঝে ওর অ্যাসাইনমেন্টগুলো খেয়াই করে দিল। হাসিখুশি দিতি হুট করেই মিইও গেছে কেমন তা বুঝতে অসুবিধা হল না কারোর। কোনো একটা গোপন দুঃখ যে হৃদয়ে পুষে নিয়েছে তাও জানতে বাকি নেই। মিহু তবুও বহুবার জিজ্ঞেস করেছে কি হয়েছে। অথচ উত্তর মিলেনি। খেয়া বোধহয় তাই আর জিজ্ঞেস করল না। শুধু নির্বেসঙ্গ দিল, হাসল, মন ভালো করার চেষ্টা করল। হিয়া যখন ভার্সিটি শেষে বাড়ি ফিরবে ঠিক তখনই কোথায় থেকে যেন কিয়ান দৌড়ে এল। মাঝরাস্তায় হাঁপাতে হাঁপাতে এসে ও দ্রুতই বলল, এই এই দিতি, দাঁড়া। দিতি দাঁড়াল। রাস্তা পার হতে নিয়েও থেমে জিজ্ঞেস করল, কি? কিয়ান ভ্রু বাঁকিয়ে বলল, তুই কি ঠিকমতো অ্যাসাইনমেন্ট করেছিস দিতি? পুরোটা করেছিল? তোর অ্যাসাইনমেন্ট নাকি ইনকমপ্লিট আছে? স্যার বলল। দিতি ভ্রু বাঁকাল। ও তো করেনি। করেছে খেয়া। খেয়া নিশ্চয় ইনকমপ্লিট রাখবে না? হতাশ হয়ে তাকাতেই কিয়ান আবারও বলল, তোর অ্যাসাইনমেন্ট ইনকমপ্লিট, এই কারণে স্যার বলেছে তোকে এখানে দাঁড়াতে। স্যার একটু পরই যাওয়ার সময় কথা বলে যাবে। কি কথা বলবে? জানি না। স্যার বলল, দাঁড়াবি কিন্তু। নয়তো স্যার ভাববে আমি তোকে বলিনি। দিতি ছোট ছোট চোখ করে তাকাল। কিয়ান হাত নাড়িয়ে চলে যেতেই সে স্থির দাঁড়িয়ে থাকল। অতঃপর একটু পরই স্বাক্ষর গাড়িটা এসে থামল দিতির সামনেই। কাচ নামিয়েও সর্বপ্রথম বলল, সাক্ষ্য। অপেক্ষা করছিলেন? দিতি একনজর চাইল। অতঃপর ভদ্রসভ্য কণ্ঠে জিজ্ঞেস করল, কিছু বলবেন স্যার? হ্যাঁ। মাঝরাস্তা কেন একাডেমিক আলোচনা স্যার? সাক্ষ্য তাকিয়েই ছিল দিতির মুখটার দিকে। চোখের নিচে 3 দিনেই কালো ফেলেছে। মুখ কিছুটা ফুলেছে। চুলও কিছুটা এলোমেলো। অতঃপর সে তাকিয়ে থাকার মধ্যেই দিতির পাল্টা প্রশ্ন শুনে উত্তর করল, হু? রাইট রাইট। প্লিজ গাড়িতে উঠে বসুন। দিতি ভ্রু কুঁচকে চাইল। মুখে বলল, সরি। প্রয়োজন নেই স্যার। আমি বাসায় ফিরব এখন। আপনার সাথে অ্যাসাইনমেন্টের সমস্যা নিয়ে আমি কাল ভার্সিটিতে এসে কথা বলে নিব। সাক্ষ্য বোধহয় নিরাশ হল। মেকি হাসল কেমন ভঙ্গুর এক অনুভূতি নিয়ে। দিতি আজ একবারও তার দিকে তাকায়নি। একবারও না। যেন চেনেই না। এমনকি এই যে কথা বলছে এখনও একবারও মুখ তুলে চাইল না মেয়েটা। একবারও চাইল সাক্ষর তৃষ্ণার্ত নজর। চাতকের ন্যায় চাহনি। দিতি পা বাড়াল।
আনমনে পা বাড়িয়ে হাঁটার কারণে যখন একটা রিকশার সামনে পড়তে নীল ঠিক তখনই সাক্ষ্য টেনে ধরল। দিতিকে পা বাড়াতে দেখে সে নিজেও নেমেছিল। অতঃপর একটুর জন্য রিকশায় সামনে পড়তে থাকা দিতিকে টেনে ধরে বলল, হাঁটেন কিভাবে? এটা নিজের মতো বাঁচার নমুনা? দিতি এবারেও চাইল না। মুখে বলল, একটা রিকশাই। মেজর কিছু তো হতো না। মেজর কিছু হলে খুশি হবেন? এই আপনার নিজের প্রতি ভালোবাসা মিসেস দিতিকা তাসনিম? দিতি ঠিক এই মুহূর্তটায় চুপ করে গেল। নিজের প্রতি ভালোবাসা নেই? আছে। 100 বার আছে। এটা নেহাত ওর আনমনে হাঁটার কারণ। দিতি উত্তর করার আগেই সাক্ষ্য ফের আবার গম্ভীর কণ্ঠে বলল, 3 দিন আপনার কাছে যাইনি। দ্বার কাছেও ঘেঁষিনি। আপনার কথাম তো আপনাকে নিজের মতো বাঁচতে দিয়েছি দিতি। এখন প্লিজ গাড়িতে উঠুন। বাসা অবধি পৌঁছে দিতে দিতে আমি আপনার সাথে অবশ্যই খারাপ কিছু করে ফেলব না। এইটুকু বিশ্বাস আমার প্রতি রাখা উচিত আপনার। দিতি এবার ছোটশ্বাস ফেলেই উঠে বসল, স্থির শান্ত হয়ে বসে জানালার দিকটায় চাইতেই সাক্ষ্য উঠে বসল। অতঃপর গাড়ি চালাতে চালাতে বলল, ভার্সিটিতে কয়দিন আসেননি? অ্যাসাইনমেন্টও নিজে করেননি। যাও করা হয়েছে তাও ইনকমপ্লিট। কি ইনকমপ্লিট? সাক্ষ্য এবার মৃদু হাসল। বলল, এই যে ভার্সিটির মোস্ট হ্যান্ডসাম টিচারের দিকে একবারও ফিরে তাকাননি। 3টা দিন ভার্সিটিতে না আসার বিনিময়ে আজকের ক্লাসটা ক্লাসরুমে বসে না করে আপনি ছিলেন বন্ধুদের সাথে ক্যান্টিনে। তো? সাক্ষ্য এবারে দীর্ঘশ্বাস ফেল বোধ হয়। বলল, নিজেকে গুটিয়ে নিচ্ছেন কেন দিতি? ভার্সিটিতে কন্টিনিউ আসবেন। আমি বিরক্ত করব না, প্রমিস। তবুও নিজেকে বাসার মধ্যে গুটিয়ে রাখবেন না। নিজের প্রতি অন্তত এতটুকু ভালোবাসা রাখবেন যাতে অন্যদের অনেক কিছু বলা না বলাতেও আপনার কিছু যায় আসবে না। ওকে? দিতি উত্তর করে না। চুপচাপ ওভাবেই বসে থাকে মেয়েটা। এই যে সাক্ষ্য তার পাশে বসে আছে তবুও সারা শব্দ নেই, ঝগড়া নেই, তর্ক নেই, তাকাচ্ছে না, এতেই সাক্ষ্যর বুকটা ভার লাগে। নিঃশ্বাস নিতে অবধি কষ্ট হচ্ছে। দিতব বোধহয় এতটুক না বদলালেও পারত। সাক্ষ্য দীর্ঘশ্বাস ফেলেই শেষে জিজ্ঞেস করল, দিতি কাল সকালে সময় দিবেন একটু? আমার সাথে গু? দিতি মাঝপথেই বলে উঠল, না, আমার কিছু কাজ আছে। আপনি প্লিজ গাড়িটা থামাবেন? সাক্ষ্য জানত বোধহয় উত্তরটা এমনই হবে। জিজ্ঞেস করেছে ভেবেই সে ঠোঁট চওড়া করে কেমন যেন হাসল। অতঃপর দিতিদের বিল্ডিংয়ের সামনে এসে গাড়িটা থামতেই দিতি নেমে পড়ল। যত দ্রুত সম্ভব তত দ্রুতই পা চালিয়ে চলে গেল বাসার ভেতরে। একটাবারও পিছু ফিরে সাক্ষ্যকে চাইল না। একটাবারও দেখল এক ভঙ্গুর পুরুষের ব্যর্থতা, অসহায়তা আর আফসোস। তখন প্রায় রাত 11টা। দিতি রুমেই আলো জ্বালিয়ে বসে আছে। অতঃপর যখন নিভৃতে বসে ছিল ঠিক তখনই এতটা রাতে তার ফোনটা বেজে উঠল হঠাৎ। নাম্বারটা অচেনা। সে এই নাম্বারটা কেবল তারু বন্ধুমহলেই দিয়েছিল। আর কাউকে দেয়নি। বন্ধুমহলের কেউই কল দিয়েছে ভেবে দিতি কল তুল। কানে ফোন গুজে বলল, হ্যালো। ওপাশ থেকে উত্তর এল না। ভেসে এল শুনশান নীরবতা। দিতি ফের আবার ও বলল, হ্যালো। কে বলছেন? ওপাশের মানুষটা এই পর্যায়ে শুকনো ঢোক গিল। চাতক পাখির মতো আলো জ্বলতে থাকা রুমটায় চেয়ে সে চাপা শ্বাস ফেল। দিতি আরও 2-1 বার জিজ্ঞেস করল কে হয়, অতঃপর বিরক্ত হয়ে কল রেখেই দিল। সাক্ষ্য এবারে ফ্যালফ্যাল করে চাইল। মেয়েটা নিশ্চয় এই নাম্বারও ব্লক করে দিবে। অন্তত কণ্ঠ তো শুনতে পেল সে। তাই ভেবেই আবার কল দিল। ওপাশ থেকে দিতি মেজাজ খারাপ করেই বলল, সমস্যা কি? কে বলছেন? রাত হলেই মেয়েদেরকে কল করে ডিস্টার্ব করেন নাকি? সাক্ষ্য এই পর্যায়ে ছোটশ্বাস ফেল। বউ এই নাম্বারটিও ব্লক করে দিবে ভেবে মুখে রুমাল রেখে বলল, আপনার ভার্সিটির সিনিয়র হই মিস। আপনার ফ্রেন্ডের থেকেই নিয়েছিলাম নাম্বারটা। গল্প ভালো লেগে থাকলে অবশ্যই একটা কমেন্ট করে যাবেন আর সাবস্ক্রাইব করে রাখবেন যাতে পরের পর্ব পোস্ট করার সাথে সাথে আপনি পেয়ে যান।